সামনে ডব্লিউবিসিএস এর মেন্স রয়েছে, তোমরা জানো। এবারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ডব্লিউবিসিএস এর মেন্স কবে হবে। তো এটা বলা খুবই শক্ত, ডব্লিউবিসিএস এর মেন্স কবে হবে এটা কে বলতে পারবে আমিও জানি না। বিভিন্ন সোর্স থেকে নানান ব্যক্তি নানান কথা বলছে, তবে কোনোটাই অথেন্টিক নয়, এটাই সত্যি কথা। তাই যেহেতু অথেন্টিক নয়, আমি তোমাদেরকে কোনো ফেক কিছু নিউজ আমি তোমাদেরকে দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু একটা ডেফিনেট কথা আমি তোমাদেরকে বলতে পারি যে ডব্লিউবিসিএস এর মেন্স হবে। ডিসেম্বরে নভেম্বরে যদি নাও হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হবে, পরীক্ষা কিন্তু হবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি তোমাদেরকে এই কথাটুকু তোমাদের বলবো, তোমাদের যারা তোমরা ডব্লিউবিসিএস মেন্স তোমরা প্রথমবার দিচ্ছ বা এর আগে ডব্লিউবিসিএস এর মেন্স তোমরা দিয়েছো, দুজনকেই বলবো যেটুকু টাইম তোমরা পাচ্ছ এটাকে তোমরা কাজে লাগাও। একটা তো হতে পারে যে তোমরা ডেসক্রিপটিভ দিকে ধ্যান দাও, একটা নয়, ডেসক্রিপটিভ আমি বরাবরই বলি, প্রায় প্রতিটা ভিডিওতেই আমি একই কথা বলি যে তোমরা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির দিকে ধ্যান দাও। যে যে খামতিগুলো রয়েছে সেই খামতিগুলোকে তোমরা সুধারো, একদম বারবার করে লেখো, প্র্যাকটিস করো, সেগুলোকে কারেকশন করো। আর অপশনাল এবং তার সাথে ম্যাথ দিয়ে এই পোর্শনগুলো তোমরা ধ্যান দাও। যদি আমাদের হাতে 5-6 মাস টাইম থাকে এবং এই জায়গাগুলো তোমরা একটুখানি আইডেন্টিফাই করে ভালো করে খাটো, মেহনত করে তোলো, তাহলে ডব্লিউবিসিএস এর মেন্সটা তোমার ক্লিয়ার হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি। বাকি যে পেপারসগুলো যেগুলো রয়েছে, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই পেপারগুলো নিয়ে এত চাপের কোনো কারণ নেই। তোমরা প্রিলিমসের জন্য যথেষ্ট লেভেলের পড়েছো, এখন নিশ্চয়ই তোমরা পড়াশোনা করছো। আমি তোমাদেরকে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি দেখাতাম, তার সাথে সাথে কিছু তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি মাঝে সাঝে। তোমাদের ডব্লিউবিসিএস এর মেন্স যেহেতু সামনে আসছে, পলিটি এবং ইকোনমির দিকে তাকিয়ে তোমাদের মনে আছে আগের দিন আমি তোমাদের একটা ক্লাস করিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের যে অরেঞ্জ বুক যে ম্যাগাজিনটা যেটা পাবলিশ হয়, সাবজেক্টিভ যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হয় তার উপর ভিত্তি করে আমরা স্টাডি করি। আজ আমি তোমাদেরকে যেটা করাবো, আগের দিন আমি করিয়েছিলাম, তোমাদের মনে আছে যারা দেখেছিল ভিডিওটা, আর যদি না দেখে থাকো বলে দিই, সেই অরেঞ্জ বুকেরই কন্টিনিউয়েশন করছি। যে 2026-এ জানুয়ারি মাস থেকে শুরু করে এই জুন মাস পর্যন্ত যা যা ইন্ডিয়ান পলিটিতে যা যা নিউজ এসছে সেই রিলেটেড স্টাডি আমরা করছিলাম। আচ্ছা, এটা আমরা পড়ছি কেন? সময় নষ্ট করার জন্য না। নাম্বার ওয়ান, যে টপিকগুলো আমি তোমাদের সাথে কভার করছি, করিয়ে দিচ্ছি, যদি ভালো করে মন দিয়ে শুনে যাও, আলাদা করে ওই পার্টিকুলার ডাইমেনশনগুলো না পড়ে থাকলেও চলবে, আমি তোমাদেরকে ডিটেলসে করিয়ে দিচ্ছি, যেটা তোমার নলেজটাকে বুস্ট করবে। আর দ্বিতীয় কথা, এই টপিকগুলো পরীক্ষায় আসার প্রবাবিলিটি 100%। কেন? কারণ এগুলো নিউজে ছিল এবং এইগুলোই তোমাদেরকে পড়তে হয়। তোমরা লক্ষ্মীকান্ত ধরে ধরে এই জিনিসগুলোই পড়ো। আর আমার কথা, এবছর ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর কোশ্চেন দেখেছো তো? যেহেতু আমাদেরকে এই জিনিসগুলো পড়তে হয়, তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ভিত্তি করে যদি জিনিসগুলো ভালো করে স্টাডি করি, এর থেকে আর ভালো অপরচুনিটি আর কি হতে পারে? বোঝা গেল? তো এই কারণে আমি তোমাদেরকে ধরে ধরে করাচ্ছি। এই যে ম্যাগাজিনটা যেটা পাবলিশ হয় আমাদের অরেঞ্জ বুক বলে, এটা প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা আছে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্সের উপরে যা মোটামুটি আমাদের কারেন্ট ডেভেলপমেন্ট যা যা হয়েছে, ইস্যু যেগুলো নিউজ এসছে, সেগুলো আমি তোমাদেরকে প্রতিটা ধরে ধরে করাচ্ছিলাম। ঠিক আছে? আগের দিন আমরা যেটা পড়েছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করছি। আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম, যারা দেখোনি তাদেরকে বলবো ভিডিওগুলো দেখে যাও। সময় নষ্ট করার উদ্দেশ্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই, তোমাদেরও নেই। ডব্লিউবিসিএস এর মেন্সের মতো পরীক্ষা তোমরা দিতে যাবে, তোমাদের সাথে এইসব চলে না, সিম্পল জিনিস। ঠিক আছে? যদি তোমরা কেউ সিরিয়াস অ্যাসপিরেন্ট হও, দেখে যাও, তোমাদের কাজেই লাগবে। ওকে, চলো। আগের দিন আমি করেছিলাম প্রেসিডেন্টের অ্যাড্রেস, পার্লামেন্টে যে প্রেসিডেন্ট অ্যাড্রেস করে সেই রিলেটেড, দেখে যাও, আশা করি তোমাদের কাজেই লাগবে। আর যদি কারোর তোমাদের মনে হয় ডক্ট্রিন, ডব্লিউবিসিএস এর মেন্সের পলিটিতে ডক্ট্রিন লাগে, কেস লাগে, আর ডক্ট্রিন বললাম, কেস বললাম, এই দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল অ্যামেন্ডমেন্ট আমার পুরনো ভিডিও রয়েছে প্লেলিস্ট থেকে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, কাজেই লাগবে। ঠিক আছে? চলো শুরু করি। অনেকটা সময় তোমাদের বলতে হয়, না বললে তোমরা তো বুঝতে পারবে না, এই জন্য বলতে হয়। ওকে, চলো।
নিউজে ছিল রিমুভাল অফ দ্য লোকসভা স্পিকার। ওকে, পরীক্ষায় কতবার এসছে লোকসভার স্পিকারকে রিমুভ করতে পারে কে? তাই বলছে মুখস্থ না করে কন্টেম্পোরারি সময়ে যে ঘটনাগুলো ঘটছে সেই জিনিসগুলোকে নিয়ে যদি আমরা স্টাডি করি তাহলে বাস হয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমার হয়ে যাবে, তার সাথে সাথে ওই পার্টিকুলার সাবজেক্টিভ যে অ্যাপ্রোচটা সেটাও আমার আয়ত্তে চলে আসবে, যেটা আমার কাজে লাগবে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা। এবং এখান থেকে যদি তোমাকে একটু ডিটেলসেও যদি কোশ্চেন দেয় তুমি অ্যাপ্রোচ করতে পারবে, আনসার করতে পারবে, বড় কথা হচ্ছে এটা। ঠিক আছে, চলো কি ছিল না, অপোজিশন মেম্বার্স সাবমিটেড আ রেজলিউশন সিকিং দ্য রিমুভাল অফ লোকসভা স্পিকার ওম বিড়লা ইন ফেব্রুয়ারি 2026। তোমাদের নিশ্চয়ই মনে আছে যদি কেউ স্টাডি করে থাকো, যে লোকসভা স্পিকারকে রিমুভ করার জন্য বিরোধীরা একটা প্রস্তাব দিয়েছিল। The resolution was subsequently debated and rejected by Lok Sabha through a voice vote on 11th March 2026। তাহলে কি হয়েছে না, এই রেজলিউশনটা রিজেক্ট করা হয়েছে। স্বাভাবিক, যদি একসেপ্ট হয়ে যেত ভোটাভুটি হতো আমরা জানতে পারতাম, রিজেক্ট হয়ে গেছে এবং সেটা ভয়েস ভোটের মাধ্যমে রিজেক্টেড হয়ে গেছে। কনস্টিটিউশনালি it is a resolution for removal, not an ordinary no confidence motion against the government। আচ্ছা, দুটো অ্যাপ্রোচ হতে পারে, তোমার কমেন্ট করে জানাবে। এক হচ্ছে শর্টকাট অ্যাপ্রোচ, যা আছে অ্যাজ ইট ইজ পড়িয়ে দেওয়া। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে ইন ডিটেলসে জানা। তোমরা কমেন্ট করবে, তোমাদের আনসার দেখে নেক্সট ভিডিওগুলো থেকে আমি যেরকম করবো। চলো আজকে আপাতত আমি সেকেন্ড রাস্তাতে যাচ্ছি, দ্যাট ইজ শর্টকাট নয়, একটু ডিটেলসে জানা, তোমাদের কাজে লাগবে। আচ্ছা, অর্ডিনারি মানে নট অ্যান অর্ডিনারি নো কনফিডেন্স মোশন। নো কনফিডেন্স মোশন কাকে বলে? প্রথম কথা হচ্ছে এটা। আসো, নো কনফিডেন্স মোশন কাকে বলে? দেখো একটা কথা বলি, আর্টিকেল 75 ক্লজ 3 কি বলে না, কাউন্সিল অফ মিনিস্টার, ভালো করে মন দিয়ে শুনবে, যদি কেউ সিরিয়াস হও, আমি জেনুইনলি বলছি, যদি কেউ সিরিয়াস হও, একজনও যদি আমার ভিডিওটা দেখে থাকো, বেশি কেউ দেখেও না, আমি এক্সপেক্টও করি না, যদি সিরিয়াস হও জেনুইনলি মন দিয়ে দেখো, এগুলো নোট ডাউন করে নিও, তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। ঠিক আছে, নাও আর্টিকেল 75 ক্লজ 3 কি বলে, যে কাউন্সিল অফ মিনিস্টার দে কালেকটিভলি রেসপন্সিবল টু কোথায়? লোকসভা, মাথায় রাখবে, বা লোয়ার হাউস। এটা পরীক্ষায় আছে। বেশ, নো কনফিডেন্স মোশন কাকে বলে? দেখো এই নো কনফিডেন্স মোশনের কথা তো সরাসরি এখানে লেখা নেই, কনসেপ্টটা মোটামুটি এখান থেকে আসতে পারে, যে যখন বিরোধী পক্ষ, নো কনফিডেন্স মোশন স্বাভাবিকভাবে বিরোধীরাই তুলবে, তারা এটা প্রমাণ করবে যে সরকারের মেজরিটি নেই। মানে আমরা জানি যে যখন কোনো পলিটিক্যাল পার্টি লোয়ার হাউসে, দ্যাট ইজ লোকসভাতে, যখন তারা সিম্পল মেজরিটি পায় 50% + 1, যদি তারা মেজরিটি থাকে, ওই সরকার কি করে না, তারা সরকার তৈরি করে। ঠিক, নো কনফিডেন্স মোশন কাকে বলে না, যখন তার 50% + 1 এই স্ট্রেন যদি না থাকে, তাহলে কি হয় না, এক্ষেত্রে সরকার পড়ে যায়। কে রেজলিউশনটা কে তুলবে না, বিরোধীরা তুলবে। এই মোশনটাকেই বলা হয় কি নো কনফিডেন্স মোশন। এবং এতে কি হয়, এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টারকে কিন্তু কি করতে হয়, রিজাইন করতে হয়, সরকারটাই পড়ে যায়। প্যারালি আরেকটা মোশন হয় সেন্সিওর মোশন বলে, সেক্ষেত্রে কোন একটা ইন্ডিভিজুয়াল মিনিস্টারের কথা বলা, আমি ওদিকে যাচ্ছি না, মোশনের কথা আমি বলছি না। তাহলে এক্ষেত্রে এইটা কিন্তু, এই যে রিমুভালের কথা উঠেছে লোকসভা স্পিকারকে, এটা কিন্তু কোনো নো কনফিডেন্স মোশন নয়, মানে সরকারকে ফেলে দেওয়ার মতো প্রস্তাব নয়। তাহলে কিসের প্রস্তাব না, লোকসভার স্পিকারকে সরে যেতে হবে। আচ্ছা, লোকসভার স্পিকার কে মানে সেটা আমরা যেমন বলবো স্যার ওম প্রকাশ বিড়লা, আমি সে কথা বলিনি। আমি এটা বলতে চাইছি লোকসভার স্পিকার আসে কিভাবে, আমি এটা বলতে চাইছি। দেখো মাথায় রাখবে, একজন মিনিস্টারের সাথে স্পিকারের একটা ডিফারেন্স আছে। কি বলতো, একজন মিনিস্টার সে কিন্তু যে কোনো হাউস থেকে আসতে পারে, যে কোনো হাউস থেকে সে আসতে পারে, লোকসভা থেকে আসতে পারে, রাজ্যসভা থেকে, কিচ্ছু ম্যাটার করে না। তাকে একজন লেজিসলেটিভ হতে হবে, বড় কথা হচ্ছে এটা। কোন হাউসের ম্যাটার করে না, কিন্তু কাজকর্মের জন্য রেসপন্সিবল থাকবে লোকসভাতে, এই কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ডিফারেন্স কি?
আর্টিকেল 75 ক্লজ 5 কি বলে বলতো? যে একজন ব্যক্তি সে কোনো হাউসের মেম্বার না হয়েও একজন ব্যক্তি মিনিস্টার হতে পারে ম্যাক্সিমাম 6 মাসের জন্য। কতদিনের জন্য? ম্যাক্সিমাম 6 মাসের জন্য। আচ্ছা বেশ, স্যার আপনি এই কথাটা কেন বললেন যে স্পিকারের সাথে মিনিস্টারদের ডিফারেন্স আছে? শোনো, মিনিস্টার হতে গেলে তাকে যে লেজিসলেটিভ ইনিশিয়ালি হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর্টিকেল 75 ক্লজ 5 কথা বলে 6 মাসের মধ্যে তাকে হতে হবে। কিন্তু স্পিকার হতে গেলে একজন ব্যক্তিকে তাকে কিন্তু লোকসভার সদস্য হতেই হবে। স্পিকার বলছি মানে লোকসভার কথা, রাজ্যসভায় তো চেয়ারম্যান বলি, রাজ্যসভার কিন্তু স্পিকার হয় না, এটা মাথায় রাখবে। স্পিকার বলছি মানে লোকসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কাউন্সিল তো হবে না, বোঝা গেল তো? আপার হাউসের হয় চেয়ারম্যান, লোয়ার হাউসে হয় স্পিকার, এই কথাটা মাথায় রাখবে, কাজ একই। ওকে বেশ, তাহলে কি দাঁড়ালো? তাহলে স্পিকার হতে গেলে তাকে লোকসভার মেম্বার হতে হবে, এমন কোনো প্রভিশন নেই যে একজন ব্যক্তিকে আগে স্পিকার করে দেওয়া হলো তারপরে সে ভোটে জিতে আসে, এরকম হবে না, কোনো পসিবিলিটি নেই। স্পিকার কিভাবে হয়? লোকসভার যারা মেম্বার আছে না তাদের মধ্য থেকে একজন ব্যক্তি স্পিকার হয় এবং স্পিকারের নির্বাচন হয়। বোঝা গেল? স্পিকার কি হয় না, স্পিকার ইজ ইলেক্টেড, মাইন্ড ইট, ইলেক্টেড। কাদের মধ্য থেকে ইলেক্টেড হয়? লোকসভা যারা মেম্বার আছে তাদের মধ্য থেকে। এই ইলেকশন, স্পিকারের ইলেকশন কবে হবে কে ঠিক করে? মাথায় রাখবে, প্রেসিডেন্ট ঠিক করে। কে ঠিক করে? প্রেসিডেন্ট ঠিক করে। প্রতিটা কথা মাথায় রাখবে, প্রতিটা কথা মাথায় রাখবে, ঠিক আছে? কে ঠিক করে? প্রেসিডেন্ট ঠিক করে। বেশ ভালো কথা। এবারে লোকসভার যিনি স্পিকার আছেন হয়তো গেলেন, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি স্পিকার হলে জেনারেলি যে পলিটিক্যাল পার্টি রুল করে বা যদি কোলিশন গভর্নমেন্ট হয় বা অনেকগুলো পলিটিক্যাল পার্টি মিলে তারা একটা গ্রুপ বানিয়ে এলো, এবং যেটা যেমন ধর এখন যদি আমি বলি যে এনডিএ জোট, তাই তো, মানে কোলিশন গভর্নমেন্ট, কোন একটা সিঙ্গেল লার্জেস্ট পার্টি তারা মেজরিটি পায়নি, জেনারেলি হয় কি ওই গ্রুপ থেকে কোনো ব্যক্তিকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচন কে কন্ডাক্ট করে? নির্বাচন কবে হবে কে ঠিক করে? প্রেসিডেন্ট ঠিক করে, এবং তিনি ইলেক্টেড, নিজেদের মধ্য থেকে একজন ব্যক্তি স্পিকার হিসেবে ইলেক্টেড হন। বেশ ভালো কথা। এবারে যখন স্পিকার, একজন ব্যক্তি স্পিকার হিসেবে ইলেক্টেড হয়ে গেলেন, যেই না স্পিকার হিসেবে তিনি ইলেক্টেড হয়ে গেলেন, তিনি বাকি নর্মাল এমপিদের থেকে তিনি একটু আলাদা হয়ে গেলেন। কেন আলাদা হয়ে গেলেন আমি তাই বলে নিই, তারপরে কেন উঠেছে আমি পরে আসছি, কেমন? আসছি, চিন্তা নেই। কি আলাদা হয়ে গেলেন? মাথায় রাখবে, একজন নর্মাল এমপির সঙ্গে স্পিকারের ডিফারেন্স কি শোনো। স্পিকার কিন্তু একজন এমপি, এতে কোনো সন্দেহ নেই। যেই না স্পিকার হয়ে গেলেন তার সঙ্গে নর্মাল অর্ডিনারি এমপিদের একটু ডিফারেন্স হয়ে যাবে। কি মাথায় রাখবে, এমপিরা যখন ধরে নাও লোকসভাতে ভোটাভুটি হয়, তো লোকসভাতে হাউসে তো ভোটাভুটি হবে, কোনো ডাউট নেই এতে, তাই তো? যখন ভোটাভুটি হবে, অর্ডিনারি একজন এমপি তিনি ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দেবেন। বোঝা গেল? ভোটাভুটি হচ্ছে, তিনি ফার্স্ট ইনস্ট্যান্সেই ভোট দেবেন। ওকে, তিনি ফার্স্ট ইনস্ট্যান্সেই ভোট দেবেন। যে কোনো বিল নিয়ে ভোটাভুটি হোক না কেন, তিনি ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দেবেন। হোয়াট অ্যাবাউট স্পিকার? দেখো, স্পিকার তো লোকসভার মেম্বার, ঠিক ভালো করে বুঝবে। তো স্পিকার যদি লোকসভার মেম্বার হয়, লজিক্যালি কি দাঁড়ায়? স্পিকারও ভোট দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? স্পিকার কি ভোট দেবে? মাথায় রাখবে, তিনি লোকসভার মেম্বার, কিন্তু জেনারেলি স্পিকার বিলে ভোট দেন না, এই কথাটা মাথায় রাখবে। কি বললাম আমি? জেনারেলি স্পিকার তিনি লোকসভায় যখন ভোটাভুটি হয় তিনি ভোট দেন না। তিনি ভোট দেন দুটো সার্কামস্ট্যান্সে, ঠিক আছে? একটা ডিসাইডিং জন্য, আর একটা ডেঞ্জার সিচুয়েশনে। ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু, নাহলে গন্ডগোল হয়ে যাবে। কি বললাম আমি? একটা দেয় হচ্ছে কি, ধরে নাও এমন একটা সিচুয়েশন হলো, কোন একটা অর্ডিনারি বিল নিয়ে কি হলো না, দুপক্ষে ফরে এবং এগেনস্টে সমান সংখ্যক ভোট পড়লো। তাহলে কি হবে? আমি কি বললাম? স্পিকার তো লোকসভার সদস্য, স্পিকার যদি লোকসভার সদস্য হয় তাহলে ভোটদানের অধিকারও তার আছে। হ্যাঁ, মাথায় রাখবে, স্পিকার
ইনিশিয়ালি তো ভোট দেন না, মানে ফার্স্ট ইনস্ট্যান্সে তিনি ভোট দেবেন না। যদি ফার্স্ট ইনস্ট্যান্সে বিলের ভাগ্য নির্ধারণ হয়ে গেল তো বাস হয়ে গেল, স্পিকারকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এরকম হয় যে ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট হলো, প্রাথমিকভাবে ভোট হলো এবং সেখানে সমান সংখ্যক ভোট পড়েছে পরে এগেনস্টে, তাহলে কি হবে? স্পিকার সেক্ষেত্রে তখন ভোট দেবে। এই ভোটকে বলা হয় কাস্টিং ভোট। কি বলা হয়? কাস্টিং ভোট। এই কথাটা মাথায় রাখবে, পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, স্পিকার কাস্টিং ভোট কখন দিচ্ছে? অর্ডিনারি বিলে হলো, যখন টাই টাই হলো কাস্টিং ভোট দিলেন, ভালো কথা। তাহলে কাস্টিং ভোট দেওয়ার অধিকার কার আছে? স্পিকারের আছে। ঠিক, বেশ স্যার, এটা তো বুঝলাম, আর একটা বলুন। এটা তো বুঝতে পারলাম না যে স্পিকার আর একটা ক্ষেত্রে কখন ভোট দিতে পারছে। শোনো, তাহলে এই যে আর একটা ক্ষেত্রে যখন ভোট দেয় না, তখন তাকে কিন্তু প্রথমে ভোট দিতে হবে, মানে তাকে ফার্স্ট ইনস্ট্যান্সেই ভোট দিতে হবে। যখন টাই হয়েছিল তখন তো সেকেন্ড ইনস্ট্যান্সে ভোট দিয়েছিল, ফার্স্ট ইনস্ট্যান্সে তো দেয়নি। আর একটা সময় যখন ও ভোট দেবে তখন তিনি ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দেবে। কখন সেটা? চলো, ওয়েলকাম টু আজকের টপিক। যখন তার বিরুদ্ধে যখন রিমুভালের প্রস্তাব উঠবে তখন তিনি ভোট দেবেন। ও, তার মানে স্পিকারকে যদি রিমুভ করতে হয়, ওই ভোটে স্পিকার নিজে পার্টিসিপেট করে? আরে কেন করবে না, তুমি বলো না। স্পিকার কি হাউসের মেম্বার নয়? বোঝো ভালো করে, স্পিকার তো হাউসেরই মেম্বার। তাহলে স্পিকার যদি হাউসের মেম্বার হয়, তাহলে হাউসের ভোটাভুটিতে স্পিকার পার্টিসিপেট করবে না কেন? তিনি তো হাউসের মেম্বার রে বাবা। যেখানে তাকে রিমুভের কথা হচ্ছে, মাথায় রাখবে ওই অধিবেশনে তিনি কিন্তু প্রিসাইড করবেন না। মনে থাকবে কি বললাম আমি? যখন তার বিরুদ্ধে রিমুভালের কোনো প্রস্তাব উঠছে তখন কিন্তু তিনি প্রিসাইড করবেন না। তাহলে কে প্রিসাইড করবে? ডেপুটি স্পিকারকে অ্যাপয়েন্ট করা হয়, তোমাদের মনে আছে আশা করি। ঠিক আছে, তখন কি করে ডেপুটি স্পিকার? তখন কি করে? প্রিসাইড করে। জেনারেল ডেপুটি স্পিকার, যখন স্পিকার আছে, যখন বস আছে, তখন ডেপুটি স্পিকার কিন্তু অর্ডিনারি একজন এমপি, বাস, আর কিচ্ছু না। যখন বস নেই তখন ডেপুটি স্পিকার স্পিকার হিসেবে কাজ করে। বস মানে আমি স্পিকারের কথাই মজা করেই বলছি। ক্লিয়ার, পরিষ্কার? তাহলে এক্ষেত্রে ডেপুটি স্পিকার তখন কি করবে? তখন তিনি প্রিসাইড করবেন এবং স্পিকার তখন কিন্তু ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দেবেন। তার মানে এটুকু তো আমরা শিখলাম, স্পিকার ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট তখনই দেয় যখন তার বিরুদ্ধে রিমুভাল প্রস্তাব ওঠে। বলো, কালকে যদি তোমাকে একটা কোনো খুব কঠিন কোশ্চেন দেওয়া হয়েছে, এরকম একটা স্টেটমেন্ট দিল, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ঠিক আছে, নিচের কোন স্টেটমেন্টটা ভুল, কোন স্টেটমেন্টটা ঠিক, তুমি বলো মেরে কথা, আমি জানি তো এটা, যে স্পিকার ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দিচ্ছে মানে এটা স্পিকারের জন্য ভালো খবর নয়। তার মানে কি? তার বিরুদ্ধে রিমুভালের প্রস্তাব উঠছে। ঠিক, বোঝা গেছে? যদি বুঝে থাকো কমেন্ট করো বুঝলে কিনা। ঠিক আছে, চলো নেক্সট আসো। আচ্ছা, এবারে এই যে প্রস্তাবটা পাস হবে কোন মেজরিটিতে? মাথায় পাস হবে সিম্পল জিনিস, সিম্পল মেজরিটিতে পাস হবে। কি বললাম আমি? পাস হবে সিম্পল মেজরিটিতে। সিম্পল মেজরিটিতে পাস হবে। যখন পাস হয়ে গেল বাস, খতম, টাটা বাই বাই। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। নাই হোক, নিউজে তো এসছে। নিউজে যখন এসছে আমাদেরকে উচিত কি না, আমাদের উচিত হয়ে জিনিসটা একটুখানি পড়ে নেওয়া। ঠিক আছে, পড়ে নেওয়া। চলো পড়ে নি সব করে। কি বলছে? চলো, আর্টিকেল নিয়ে তোমাদের খুব প্রবলেম হয়, স্যার কোন আর্টিকেল গুলো ইম্পর্টেন্ট, এইগুলোই পরীক্ষায় আছে। আমি ধরে ধরে পড়ে নেবো, পুরোটা করাবো। তোমরা যদি রেগুলার দেখো আমি করাবো, কোনো অসুবিধা নেই। এটুকু বলতে পারি, তোমাদের পলিটি এবং ইকোনমিতে চট করে তোমাকে জল খাইয়ে দিতে পারবে না পিএসসি, এটুকু নিশ্চিত। ভালো করে ক্লাসগুলো দেখে যাও, কেমন? আর্টিকেল 93 কি বলে? দ্য লোকসভা ইলেক্টস আ স্পিকার এন্ড এ ডেপুটি স্পিকার ফ্রম অ্যামং ইটস মেম্বার্স। স্যার আপনি তো স্পিকারকে বললেন যে স্পিকারের ইলেকশন ঠিক ডিসাইড করে প্রেসিডেন্ট। স্যার ডেপুটি স্পিকার ইলেকশন কে ঠিক করে? শোনো, তাহলে তোমাদেরকে বলি, ডেপুটি স্পিকারের ইলেকশন ডিসাইড করে কে? স্পিকার। ঠিক আছে, স্পিকার। স্পিকার কিন্তু একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একটা পোস্ট, চারটিখানি কথা না। কন্টেম্পোরারি সময়ের কথা তোমাদেরকে বলি, দেখো রিসেন্টলি এনপিসিআই নিয়ে মামলা চলছে, জানো তো? এনপিসিআই, ঠিক, এনপিসিআই নিয়ে মামলা চলছে। ওদিকে একনাথ সিন্ধে গ্রুপকে নিয়ে মামলা চলছে। কন্টেম্পোরারি সময় এগুলো চলছে, খুব গুরুত্বপূর্ণ, আমি বলে দিলাম।
বাকি তোমাদের ইচ্ছা, পড়বে পড়বে, না পড়লে না পড়বে, এমনি ভালো জিনিস কেউ দেখেও না, এটাই বড় কথা। চলছে রাইট? কেন না টেন্স শিডিউল রিলেটেড কথা হচ্ছে। ঠিক কি আছে এখানে? অ্যান্টি ডিফেকশন, দলত্যাগ বিরোধী আইন। স্পিকার কেন ইম্পর্টেন্ট, স্পিকারের কথা কেন উঠছে বারবার করে? তার কারণ এই অ্যান্টি ডিফেকশনের ক্ষেত্রে, বাকি সমস্ত ক্ষেত্রকে বাদ দাও, অ্যান্টি ডিফেকশন রিলেটেড টু টেন্স শিডিউল রিলেটেড মামলায় প্রিজাইডিং অফিসার, মানে ইন কেস অফ লোকসভা ইট ইজ স্পিকার, ইন কেস অফ রাজ্যসভা চেয়ারম্যান, যা ডিসাইড করবে সেটাই শেষ কথা। যদিও তার বিরুদ্ধে কোর্টে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু ডিসাইড করবে কে? স্পিকার। মাথায় রেখো। তা কি বললাম আমি? যে অ্যান্টি ডিফেকশন ছাড়া আর সমস্ত ক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন যদি হয় 102 আর্টিকেলে রয়েছে, তোমরা জানো। করছে যে না অ্যান্টি ডিফেকশন ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে দেখছি যে প্রেসিডেন্ট ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে কাজটা করে। জানো তো তোমরা, পরীক্ষায় আসে এগুলো। আমার কাজ শুধু তোমাদেরকে এই পার্টিকুলার জিনিসটা পড়ানো নয়, রিলেটেড আজু বাজু যা যা জিনিস আছে ভালো করে পড়িয়ে দেবো, ভালো করে শুনে যাও, কানে হেডফোন বুঝে, বাস তোমার ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে স্পিকার কি করছে না বাকি সমস্ত কিছু ছাড়া অ্যান্টি ডিফেকশন রিলেটেড যদি গল্প হয়, অ্যান্টি ডিফেকশন কবে অ্যাড হয়েছে জানো? 85 সালে, তাই তো? 52তম সংবিধান সংশোধন করে রাজীব গান্ধীর সময় হয়েছে, সবকটা পরীক্ষায় আছে। অ্যান্টি ডিফেকশনের কেসে যিনি প্রিজাইডিং অফিসার আছেন, মানে লোকসভাতে স্পিকার, রাজ্যসভাতে চেয়ারম্যান, ওকে, তিনি কিন্তু ডিসাইড করবেন যে ডিসকোয়ালিফাই হয়েছে কি হয়নি, যদিও তার ডিসিশনে নিয়ে চ্যালেঞ্জ করা যায়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বেশ। মানি বিল, কোন একটা বিল মানি বিল কিনা কে ডিসাইড করে? স্পিকার ডিসাইড করে। এবং রিসেন্টলি তোমরা জানো সুপ্রিম কোর্টের যে বিচারপতির সংখ্যা, সেটা আগে কত ছিল? 33+1 ছিল, এই তো ছিল, আগে ছিল 33+1, এখন বলা হয়েছে কত? 37+1, মানে বেড়েছে কজন? 4 জন বেড়েছে। হঠাৎ করে এই কথাটা আমি কেন বললাম বলতো? মানে এই যে বিলটা লোকসভাতে উঠেছে, জানো তো, এটা মানি বিল হিসেবে উঠেছে। এটা অনেক বিতর্ক হয়েছে, যদিও মিডিয়া সেরকম কভার করেনি বিষয়টা, জেনে রাখো। তাহলে এই বিলটা উঠেছে একটা মানি বিল হিসেবে, মাথায় রেখো। ঠিক আছে? তোমাদের পরীক্ষা এনি ডে আসতে পারে, এনি ডে আসতে পারে। যদি আধার রিলেটেড যদি প্রশ্ন করতে পারে প্রিভিয়াস ইয়ার, না করার কোনো কারণ নেই। ঠিক আছে? বেশ। এবং কোন একটা বিল মানি বিল কিনা কে ডিসাইড করে? লোকসভা স্পিকার। আর মানি বিল তো লোকসভাতেই উঠে, রাজ্যসভার ক্ষেত্রে কোনো এখতিয়ারই নেই, ডাউট নেই এতে। মানি বিলের আর্টিকেল কত? আর্টিকেল 110। ঠিক, চলো তাহলে কি বলছে? হ্যাঁ, আর্টিকেল 94C কি বলে? দ্য স্পিকার মে বি রিমুভড বাই এ রেজলিউশন পাসড বাই এ মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য লোকসভা। চলো এটা মোটামুটি তোমাকে আমি বলি, তুমি মাথায় রেখো, সিম্পল মেজরিটি। ঠিক আছে? এটা আবার আমি তুমি এক কাজ করো, ছাড়ো, মেজরিটি গুলো আমি আলাদা করে একদিন করিয়ে দেবো। ঠিক আছে? কেন হয় এই পার্টিকুলার টার্মটা বেসিক্যালি ইউজ করা হয় এফেক্টিভ মেজরিটি বলে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল মেজরিটি এন্ড এফেক্টিভ মেজরিটি? ঠিক আছে? অ্যাবসলিউট মেজরিটি কাকে বলে? আমি আলাদা করে, তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে আমাদের কমেন্ট করে জানিও। কারণ সবকটা মেজরিটি না, এর ক্যালকুলেশনের আলাদা আলাদা সব গল্প আছে। ঠিক আছে? মাথায় রেখো। চলো তাহলে কি হয়, এই মেজরিটি কি বলে না এফেক্টিভ মেজরিটি বলে, মাথায় রেখো। ঠিক আছে? আমি আবারও বললাম, তোমাদের যদি তোমাদের মনে হয় যে প্রয়োজন আছে, শুধু মেজরিটি গুলো কমেন্ট করে জানাবে, আমি করিয়ে দেবো, চাপ নেই এত। ওকে, চলো। তাই জন্য কি করতে হয় না, 14 দিনের প্রায়র নোটিশ লাগে। তাই যে আমরা যে তাকে সরাতে চাই, যে রেজলিউশনটা তোলার জন্য 14 দিনে তাকে নোটিশ দিতে হবে। পরীক্ষায় যে কতবার এসছে ভগবান জানে। The speaker continues in office after the resolution of the Lok Sabha until immediately before the first meeting of the newly elected house. আর মাথায় রাখবে। ঠিক আছে? দেখো, খুব কম পোর্টফোলিও আছে যারা লোকসভা ডিজলভ করে গেলেও তারা কন্টিনিউ করে, তাহলে স্পিকার একজন। ঠিক আছে? লোকসভা ডিজলভ হয়ে গেছে, চাপ নেই, লোকসভাই সাবজেক্ট টু ডিজলভ, রাজ্যসভা তো সাবজেক্ট টু ডিজলভ নয়, রাজ্যসভাটা পার্মানেন্ট হাউস, জানো তোমরা, লোকসভাই সাবজেক্ট টু ডিজলভ। তাহলে লোকসভা যদি সাবজেক্ট টু ডিজলভ হয়, ডিজলভ হয়ে গেলেই যে লোকসভার সমস্ত পোর্টফোলিও চলে যায় এমনটা নয়, স্পিকার কিন্তু কন্টিনিউ করে। কতদিন? যতদিন না পর্যন্ত একজন নিউলি ইলেক্টেড স্পিকার আছে, তার হাতে তিনি সঁপে দেবেন, বাস, তার তোমার হলো শুরু, আমার হলো সারা, তার আগে নয়। ঠিক মনে রেখো। আর্টিকেল 96 কি বলে? ডিউরিং কনসিডারেশন অফ দ্য রিমুভাল রেজলিউশন
দ্য স্পিকার ক্যান নট প্রিসাইড ওভার দ্য সিটিং, এই কথাটাই বলেছিলাম। তা তখন কে প্রিসাইড করে? ডেপুটি স্পিকার। মাথায় রেখো, ডেপুটি স্পিকার তখন কি করে? প্রিসাইড করে। দ্য স্পিকার মে স্পিক, ঠিক আছে, পার্টিসিপেট অ্যান্ড ভোট ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। এই কথাটা মাথায় রেখে, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট বাবা। বাকি তো তোমার মনে হয় ইম্পর্টেন্ট, তো বলছি ইম্পর্টেন্ট, মাথায় রেখো ইম্পর্টেন্ট খুবই। স্পিকার ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দিচ্ছে মানে এটা খুব একটা সুখকর গল্প নয় কিন্তু স্পিকারের জন্য। ভাবো মানে কি প্যাথেটিক কেস, তার বিরুদ্ধে রিমুভাল প্রস্তাব এসছে, সে নিজে ভোট দিচ্ছে, তাই না? হয় তো তোমাকে বলবে যে স্পিকার যখন রিমুভাল হয় তখন তিনি ভোট দিতে পারেন না, তুমি বলে না, একদিন যা মিথ্যে কথা। স্পিকার হাউসের মেম্বার ভোটাভুটি হচ্ছে মানে তিনি ভোট দেবে, বাস এটাই কথা। ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দিচ্ছে মানে তার বিরুদ্ধে রিমুভালের প্রস্তাব চলছে। আর জেনারেলি স্পিকার তো বললাম আমি যে তিনি ফার্স্ট ইনস্ট্যান্সে ভোট দেন না, যখন টাই হয় তখন তাদের কাস্টিং ভোট বলে, এই টার্মটা বলা হয়, ঠিক আছে। বাট ক্যান নট এক্সারসাইজ আ কাস্টিং ভোট ইন কেস অফ টাই, স্বাভাবিক স্বাভাবিক। কাস্টিং ভোটের পাওয়ার তো তার তখন থাকবে না, কারণ তখন তো তিনি প্রিসাইড করছেন না যে তিনি এই এক্সারসাইজটা তিনি পারফর্ম করবেন। ওকে, মাথায় রাখবো আমরা। চলো রিলেটেড কিছু আর্টিকেল আমরা পড়ে রাখি। আর্টিকেল 100 কি বলে? দ্য স্পিকার নর্মালি ভোটস অনলি ইজ ইন কেস অফ টাই। আর্টিকেল 100 কি বলে? জেনারেলি স্পিকার তখনই ভোট দেয় যখন টাই হয়। আমি সেই কথাটাই তোমাদেরকে বললাম আমি। আর্টিকেল 100 বলে। আর্টিকেল 108 কি বলে? জয়েন্ট সিটিং এর কথা বলে। জয়েন্ট সিটিং আমরা কোন দেশ থেকে বড় করেছি? অস্ট্রেলিয়া থেকে বড় করেছি। ঠিক কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 108 এ আছে। জয়েন্ট সিটিং এ প্রিসাইড কে করে? তুমি বলবে আর্টিকেল 118 তে এই কথাটা বলে। আর্টিকেল 118 কি বলে? স্পিকার প্রিসাইড করবে যদি 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 যাতে জয়েন্ট সিটিং কোন বিলে হয় বলে নি জয়েন্ট সিটিং মাথায় রাখবে অর্ডিনারি বিলে হয়, ঠিক আছে, অর্ডিনারি বিলে হয়। আচ্ছা আর একটু সহজ করে যদি আমি বলি, মাথায় রাখবে যে সমস্ত বিল সিম্পল মেজরিটিতে পাস করা যায় সেই সমস্ত বিলে জয়েন্ট সিটিং হয়। আমি কি ঠিক বললাম? না, ঠিক বলিনি, এর এক্সেপশন আছে, এক্সেপ্ট মানি বিল। মাথায় রাখবে কি বললাম আমি? জয়েন্ট সিটিং সমস্ত বিলে হয় যেই বিলগুলো ইটসেলফ সিম্পল মেজরিটিতে পাস হয়। মাথায় রাখবে এক্সেপ্ট মানি বিল। কেন না? মানি বিল হচ্ছে তোমার সিম্পল মেজরিটিতে পাস হয়, হ্যাঁ ঠিক, কিন্তু মানি বিলে জয়েন্ট সিটিং এর কোনো প্রভিশন নেই। মাথায় থাকবে। আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তো জয়েন্ট সিটিং এ পাসই হয় না, অতএব আরে সিম্পল মেজরিটিতে পাসই হয় না আর্টিকেল 368, অতএব সেটা জয়েন্ট সিটিং এর কোনো মামলাই নেই। বোঝা গেল? এই কারণে অর্ডিনারি বিল আর ফাইন্যান্স বিলের টাইপ 2 যেটা, এই দুটো বিলে আমরা দেখতে পাবো কি না জয়েন্ট সিটিং হয়। ঠিক আছে, যে এই সমস্ত বিলে যদি দুটো হাউসের মধ্যে যদি ডিবেট লাগে, হ্যাঁ গন্ডগোল লাগে, যে ডেডলক হয়ে গেছে, পেন্ডিং পড়ে আছে, প্রেসিডেন্ট তখন জয়েন্ট সিটিং রাখতে পারে এবং সেই জয়েন্ট সিটিং এ প্রিসাইড করবে কে না লোকসভার স্পিকার। যদি কখনো এরকম হয় যে লোকসভার স্পিকার প্রিসাইড করতে পারলেন না, তাহলে কি হবে? তাহলে যিনি ডেপুটি স্পিকার আছেন তিনি করবেন, ঠিক আছে, ডেপুটি স্পিকার। মাথায় রাখবেন। আর যদি ডেপুটি স্পিকারও প্রিসাইড করতে না পারে তাহলে তোমরা রাজ্যসভার দিকে যাবো, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানকে নেবে না। মাথায় রাখবে রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু একজন নন মেম্বার, তাই তো? রাজ্যসভার চেয়ারম্যান মানে কি? যিনি ভাইস প্রেসিডেন্ট হন তিনি হন এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। আর্টিকেল 64 তাই বলে, হ্যাঁ কি না? আর্টিকেল 64 তো তাই বলে। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু হবে না, তিনি নন মেম্বার। মাথায় রাখবে। রাজ্যসভার লোকসভার মেম্বাররা মানবে কেন? নন মেম্বার প্রিসাইড করবে, ইগো হার্ট করে দিচ্ছে আমাদের। ঠিক আছে, কে করবে? ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। মাথায় থাকবে। তাহলে কি বললাম আমি না জয়েন্ট সিটিং যদি হয় আন্ডার আর্টিকেল 108, ঠিক আছে, তাহলে কি বললাম আমি? কে প্রিসাইড করে না লোকসভার যিনি স্পিকার তিনি করবে, না থাকলে ডেপুটি স্পিকার, না থাকলে ডেপুটি চেয়ারম্যান। এই কথাগুলো মাথায় রেখো, কথাগুলো মাথায় রেখো। পরীক্ষায় এনি ডে তোমাকে 1 টাকা দিয়ে যাবে, এনি ডে। আর্টিকেল 110 ক্লজ 3 কি বলে? দ্য স্পিকার ডিসাইডস whether a money bill মানে কোন একটা বিল মানি বিল কিনা। টেন্স দ্য স্পিকার ডিসাইড ডিসকোয়ালিফিকেশন কেসেস রিলেটিং টু ডিফেকশন ইন দ্য লোকসভা। এই কথাটা আমি তোমাদেরকে বললাম একটু আগে। আমি চাপের কোনো কারণ নেই। চলো রিলেটেড কি কি এমসিকিউ আছে ছোট্ট করে একটু দেখে নিই। দ্য ইলেকশন অফ দ্য স্পিকার এন্ড ডেপুটি স্পিকারের কথা কত নম্বর আর্টিকেলে আছে? কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 93 একটু আগে বললাম আমরা। ডিউরিং কনসিডারেশন অফ দ্য রিমুভাল রেজলিউশন দ্য স্পিকার কি? ডিউরিং কনসিডারেশন অফ রিমুভাল রেজলিউশন দ্য স্পিকার কি? প্রিসাইড বাট ক্যান নট ভোট। হবে কি? হবে না।
ক্যান নট পার্টিসিপেট, হবে না। ক্যান পার্টিসিপেট অ্যান্ড ভোট ইন ফার্স্ট ইনস্ট্যান্স, একদম এগুলো সব ঠিক পরীক্ষায় আসা প্রশ্ন গো। তারপরে কি বলছে, রিমুভাল অফ স্পিকার রিকোয়ার, কি হবে, সিম্পল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, স্পেশাল মেজরিটি। আনসার কি হবে, এফেক্টিভ মেজরিটি। আমি তোমাদের আবারও একবার বলে দিচ্ছি, সবকটা মেজরিটি নিয়ে তোমাদের যদি মনে হয় প্রয়োজন রয়েছে কমেন্ট করো, আমি শুধু মেজরিটি গুলো আলাদা করে তোমাদের পড়িয়ে দেবো, ঠিক আছে। চলো, দ্য মিনিমাম নোটিস পিরিয়ড কতদিন লাগবে, 14 দিন সময় লাগবে, রাইট। তারপরে কি বলছে, দ্য স্পিকার অফ লোকসভা মে বি রিমুভড আন্ডার কত নম্বর আর্টিকেল, 94 ক্লজ সি, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের টপিক, ছোট্ট একটা টপিক স্পিকার রিলেটেড। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু যদি ভালো লেগে থাকে চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা যারা WBCS এর মেন্সের প্রিপারেশন নিচ্ছ বা অন্যান্য যে কোনো পরীক্ষা ইন্ডিয়ান পলিটির জন্য রেগুলার দেখতে থাকো, অন্যান্য সিরিজও প্যারালালি চলছে, আশা করি তোমাদের কাজে লাগবে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।